সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিসেফ ফাউন্ডেশনের নাগরিক সংলাপে। আমরা আমাদের এই প্যানেল থেকে, এই প্ল্যাটফর্ম থেকে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি এবং এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সাথে আপনারাও আপনাদের মতামত দেন এবং সেই মতামতগুলোকে যুক্ত করে আমরা সুপারিশপালা তৈরি করি এবং সেই সুপারিশপালাগুলোকে আমরা সরকারের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে বা বিভাগে আমরা পৌঁছে দিই। এখানে এই সময়টাতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলার জন্য নির্বাচন করেছি, সেটি হচ্ছে কৃষি যান্ত্রিকীকরণ, কৃষি বাজেট এবং অন্যান্য অগ্রাধিকার এই বিষয়গুলোকে নিয়ে। আমরা জানি যে এই জুন মাসের প্রথম সপ্তাহ সেটি হচ্ছে কৃষি বাজেট না, আমাদের যে জাতীয় বাজেট সেটি উত্থাপনের সময় এবং সারা মাস ধরে এগুলো নিয়ে আলোচনা হবে এবং জুন মাসের শেষে যে এই বাজেট আবার অনুমোদন করা হবে। এখন প্রসঙ্গটা হচ্ছে যে এই যে বাজেট, এই বাজেটে কৃষির হিস্সা কতখানি, কৃষির অবদান কতখানি, কৃষির হিস্সা কতখানি। এ কথা ঠিক যে প্রতি বছরই আমাদের বাজেটের পরিমাণ বাড়ছে, বাজেটের আয়তন বাড়ছে, 4 লক্ষ কোটি, 5 লক্ষ কোটি, 6 লক্ষ কোটি টাকার বাজেট হচ্ছে, কিন্তু কৃষি বাজেটের অবস্থানটা কোথায়, আবার কৃষির ক্ষেত্রে অগ্রাধিকারের জায়গাটা কোথায়, সেটা কিন্তু একটু চিহ্নিত করা দরকার। আমরা জানি যে এগুলো নিয়ে অনেক রকমের আলোচনা হচ্ছে, অনেকে অনেক রকমের কথাও বলছেন, কিন্তু সবকিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয় খণ্ডিত আলোচনাগুলোকেই একটি জায়গায় নিয়ে যাওয়া দরকার। একটা কথা বলে রাখা ভালো যে বাংলাদেশে গত কয়েক বছর ধরে কৃষি যান্ত্রিকীকরণের দিকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এটির একটা গুরুত্ব আছেও বটে, কারণ আমরা জানি যে কৃষি ক্ষেত্রে উৎপাদন বাড়ানোর জন্য সবচেয়ে বেশি যে খরচটি হয় সেই খরচটি হচ্ছে শ্রম খরচ, এবং যদি আমরা শ্রম খরচটিকে সাশ্রয় করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা হয়তো বা আমাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে কিছুটা খরচ কমাতে পারবো। আবার শুধুমাত্র ফসল উৎপাদনের খরচের কথা বললে হবে না, আমরা যদি আবার গবাদি পশুর উৎপাদনের কথা বলি বা মৎস্য উৎপাদনের কথা বলি, সেখানে কিন্তু আবার যন্ত্রপাতির প্রয়োজনটা তুলনামূলকভাবে কম, কারণ ওইখানে কিন্তু উৎপাদন খরচের সবচেয়ে বেশিটা চলে যায় হচ্ছে খাদ্য খরচ। অর্থাৎ আমরা যদি গবাদি পশুর খাদ্য খরচ কিংবা মৎস্য উৎপাদনের খাদ্য খরচ সেইটাকে কমাতে চাই, তাহলে সেই জায়গাটাতে আবার একটা মনোযোগ দিতে হবে। কিন্তু সামগ্রিক কৃষির এই সমস্ত বিষয়গুলোকে নিয়েই আমরা টুকটাক করে কথা বলবো। আমাদের সাথে কথা বলার জন্য অনেকেরই যুক্ত হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আতাউর রহমান মিটন, আমাদের সাথে যুক্ত হবেন ডিবিসির এডিটর প্রণব সাহা, আমাদের সাথে যুক্ত হবেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ডিএমডি তামিদুজ্জামান। আমরা সকলের জন্য অপেক্ষা করছি, কিন্তু আমরা শুরু করে দিতে চাই। এই যে বাজেটের ক্ষেত্রে কৃষি বাজেটের যে যান্ত্রিকীকরণ এবং অপরাপর অগ্রাধিকার, এই বিষয়গুলোকে নিয়ে আমরা কথা বলবো আজকে। হয়তো বা পরবর্তীতে বাজেট উত্থাপিত হওয়ার পরে আরো কোনো বিষয় নিয়ে হয়তো আমাদের কথা বলার প্রয়োজন পড়বে। আমি ভূমিকা দেওয়ার জন্য আতাউর রহমান মিটন আপনাকে অনুরোধ করছি যে আমরা আসলে এই মুহূর্তে কৃষি বাজেটকে বা বাজেটকে কিভাবে দেখছি বা কোন কোন জায়গায় অগ্রাধিকার থাকা উচিত এবং সরকার সেটি চিন্তা করছে কিনা, বা সেরকম কোনো তথ্য বা সেরকম কোনো মানে বিষয়বস্তু আমাদের সামনে ইতিমধ্যে আছে কিনা, আপনি যদি আলোচনার সূত্রপাত ঘটান আতাউর রহমান মিটন। জি, ধন্যবাদ রেজা ভাই। আমি ঠিক বুঝতে পারছি না যে আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি এখন কি অবস্থা, কারণ আমি আপনার কথা শেষের দিকে একটু শুনতে পাইনি, কথাগুলো ভেঙে ভেঙে যাচ্ছিল। এখন আমার কথা শোনা যাচ্ছে কিনা তাও বুঝতে পারছি না, কারণ এখন ওয়েদার খারাপ হলে যা হয় যে ইন্টারনেট ভালো কাজ করে না, আমাদের এখানেও সেরকম একটা প্রবলেম আছে। যদি শোনা যায় তাহলে আমি বলতে পারি। হ্যাঁ, এখন আমি শুনতে পাচ্ছি এবং আমার কাছে যেটা মনে হয় যে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এই মুহূর্তে, যে আমরা বলছি যে কৃষি বাজেট যান্ত্রিকীকরণ এবং অগ্রাধিকার এই বিষয়ে সূচনা বক্তব্য আপনি দিতে পারেন, আমরা আলোচনাটাকে কন্টিনিউ করতে পারি। জি জি জি, অনেক ধন্যবাদ রেজা ভাই। আমি একটু আজকে একটু অন্যরকম লাগছে, কারণ বিসেফ এর এই নাগরিক সংলাপে সাধারণত আমি আয়োজকের ভূমিকায় থাকি, আজকে আয়োজক থেকে আলোচকের ভূমিকায়, সেটা একটু নিজের কাছে একটু কেমন যেন লাগছে। 1 বছর 1.5 বছর ধরে এই প্রোগ্রামটার সঙ্গে আমি আছি। যাই হোক, দর্শক মন্ডলী, শাকিল ভাইকে দেখতে পাচ্ছি, ডক্টর এসবি নাসিম যুক্ত হয়েছেন। আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আমার পক্ষ থেকে। আমি বিসেফ ফাউন্ডেশনেরই মানুষ, তবে আমি একজন নাগরিক হিসেবেও নিশ্চয়ই আমার কিছু চিন্তা ভাবনা আছে, সেই বিষয়গুলো আমি তুলে ধরবো। প্রণব দা এই মুহূর্তে যুক্ত হলেন, ডিবিসি নিউজের এডিটর। প্রণব দাকেও আমরা স্বাগত জানাই। জি জি প্রণব দা, আমরা মাত্র শুরু করলাম, রানা ভাই শুধু আমাকে ইন্ট্রোডাকশনটা দিতে বললেন। তো ইন্ট্রোডাকশন দিতে গেলে প্রথমে যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে যে আমরা সবসময় বলে থাকি, মাননীয় প্রধানমন্ত্রীও বলেন যে বাংলাদেশের
অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে কৃষি। এই কৃষি শব্দটা যখন আমরা বলছি তখন ফসল, মৎস্য এবং প্রাণী সম্পদ এই তিনোটা মিলিয়েই আমরা কৃষির কথা বলছি। এবং আমাদের অনেকেই বলেন যে আমাদের জিডিপির বড় অংশ জুড়ে আছে রেমিটেন্স, সুতরাং রেমিটেন্সকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে। কেউ কেউ বলার চেষ্টা করেন আমাদের জিডিপির বড় অংশ জুড়ে আছে আরএমজি বা রেডিমেড গার্মেন্টস, সুতরাং সেখানে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কিন্তু আমরা বলতে চাই যে আমাদের নানান দিক থেকে, অর্থনীতির দিক থেকে তো বটেই, কিংবা অন্যান্য দিক থেকেও যদি আমরা দেখি তাহলে আমাদের বড় অংশ জুড়ে আছে কৃষি। কারণ কৃষির সাথে জড়িয়ে আছে আমাদের খাদ্য নিরাপত্তা, কৃষির সাথে জড়িয়ে আছে আমাদের প্রায় 70% মানুষের জীবন এবং জীবিকা, তার সংস্কৃতি, তার প্রাণ প্রবাহ। ফলে এই কৃষির সমৃদ্ধি এবং এই কৃষির উন্নতি বাংলাদেশের উন্নতির সাথে, আমাদের জীবন মানের উন্নতির সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে যুক্ত। আমরা বলে থাকি যে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হয়তো হয়েছে, কিন্তু আমাদের জীবনযাত্রার জায়গা থেকে যদি আমরা চিন্তা করি তাহলে বাংলাদেশের বেশিরভাগ মানুষ, অর্থাৎ যে 70% মানুষ যারা গ্রামে বাস করে, যারা কৃষি নির্ভর, তাদের জীবনকে কিন্তু আমরা মধ্যম আয়েও আনতে পারিনি, মধ্যম মানেও আনতে পারিনি। অর্থাৎ তারা এখনো সেই তলানির জায়গাটাতেই পড়ে আছে। তো দেশের একটা বড় জনগোষ্ঠী যদি তলানিতে পড়ে থাকে তাহলে আমরা কি করে একটা সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখব? আমাদের গুটি কয়েক মানুষের বিরাট একটা অর্থনৈতিক উন্নতিকে গড় হিসাব করে, অর্থাৎ একজন 1000 কোটি টাকা রোজগার করছে, আরেকজন হচ্ছে যে 1 লক্ষ টাকা রোজগার করছে, সেটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে যদি আমরা বলি যে আমাদের প্রত্যেকের আয় এবার 500 কোটি টাকা, তাহলে তো অঙ্কের সূত্র অনুযায়ী মিলবে, কিন্তু আসলে তো আয়ের ক্ষেত্রে বা জীবনের ক্ষেত্রে সেটা মিলবে না। ফলে আমাদের এই যে জিডিপি গ্রোথে যে বলা হচ্ছে যে প্রায় 20,000 কোটি টাকা, $247 মতো যে বেড়েছে গত বছরের তুলনায়, সেই সংখ্যাটার মধ্যেও একটা আসলে শুভঙ্করের ফাঁকি আছে। কেননা একদিকে বিশ্ব ব্যাংক বলছে যে আমাদের গ্রামীণ অর্থনীতি সেখানে তারা আরো পিছিয়ে গেছে, আমাদের নতুন করে প্রায় 2 থেকে 2.5 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে চলে গেছে। আবার অন্যদিকে আমরা বলছি প্রায় $247 আমাদের মাথা পিছু আয় বেড়েছে। এই ব্যাপারগুলোর মধ্যে একটা শুভঙ্করের বাকি আছে। আমি এগুলো পটভূমি আকারে কথাগুলো বলছি, এবং এই পটভূমিগুলো আমাদের মনে রাখতে হবে এই জন্যে, কারণ কৃষককে যখন আমরা দেখাই, কৃষির উন্নতিকে যখন আমরা দেখাই, তখন কিন্তু এই ধরনের কতগুলো সূচক ব্যবহার করা হয় যা আমাদেরকে একটা মনে হয় যেন যে কৃষির অবস্থা বড়, কৃষকের বোধহয় একটা বিরাট অর্থনৈতিক উন্নতি হচ্ছে, কৃষক মনে হয় বিরাট ধনী হয়ে গেছে, এরকম একটা জায়গাতে যায়। আসলে তা যায়নি। আমরা এটা স্বীকার করি, আমরা এটা অনস্বীকার্য যে বাংলাদেশের কৃষি এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের কৃষি পূর্বের যে কোনো সময়ের তুলনায়, খরপোশ কৃষি থেকে আমরা এখন বাণিজ্যিক কৃষির দিকে যাচ্ছি, সেই অগ্রগতিটা কিন্তু হয়েছে, এতে কোনো সন্দেহ নাই, আপনি যে কোনো ভাবেই বিশ্লেষণ করেন। কিন্তু যে কথাটা আমরা জোর দিয়ে বলতে চাই যে কৃষির উন্নতি আর কৃষকের উন্নতি এক কথা নয়। কৃষির উন্নতির জন্য আমরা কাজ করছি, কিন্তু কৃষকের উন্নতির জন্য আমার বাজেট, আমার পরিকল্পনা সেই জায়গাটায় কাজ হচ্ছে নাকি হচ্ছে না। আমাদের মনে রাখতে হবে বাজেট কিন্তু শুধু টাকা পয়সার হিসাব মেলানোর জিনিস নয়। বাজেটের মূল জায়গাটা হচ্ছে পরিকল্পনা, অর্থাৎ আগামী 1 বছর, আগামী অর্থ বছর যেটা আমরা বলি 1 জুলাই থেকে 30 জুন 2022 পর্যন্ত বাংলাদেশ সরকার কোন কোন খাতে আসলে নজর দিবেন, কোন কোন খাতকে অগ্রাধিকার দিবেন, সেটাই বাজেটের মূল কথা। সেখানে আমরা বলতে চাচ্ছি যে আমাদের কৃষি নির্ভর অর্থনীতি, আমাদের যে 70% মানুষ যারা কৃষির উপরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে টিকে আছে, সেই জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের জন্য বাজেট কিভাবে বরাদ্দ দিচ্ছে, বাজেট পরিকল্পনাটা কিভাবে করা হচ্ছে, সেটা আমরা শুনতে চাই। আমাদের প্রথম জায়গাটাই হলো আলোচনার যে আমরা কি কৃষি বাজেটের উন্নতি চাচ্ছি, আমরা কি কৃষির উন্নতি চাচ্ছি শুধু, নাকি আমরা কৃষকেরও উন্নতি চাচ্ছি? কারণ কৃষির উন্নতি কিন্তু হচ্ছে, কৃষির উন্নতির অনেকগুলো বাজেট বরাদ্দ হচ্ছে, কিন্তু কৃষকের কাছে সেই উন্নয়নের ছোঁয়াটা যাওয়া, কৃষকের কাছে বিশেষ করে প্রান্তজনীয় যে কৃষক, তার জীবন মানের উন্নয়নের জন্য আমার বাজেট কিভাবে পরিকল্পনা করছে, সেটা আমাদের ভেবে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। এবং সেখানে আমাদের সুস্পষ্ট কিছু দাবি আমাদের বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকেও আছে, নাগরিক সমাজের অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও সেইটি কিন্তু আছে। আমাদের কিছু কিছু জিনিস পরিষ্কার করে বুঝতে হবে, ভাবতে হবে। সমৃদ্ধ কৃষির কথা আমরা বলছি, আমরা বাণিজ্যিক কৃষির কথা বলছি, আমরা লাভজনক কৃষির কথা বলছি। কৃষি মন্ত্রণালয়ের এই যে 3টা গুরুত্বপূর্ণ শব্দ, সমৃদ্ধ কৃষি, বাণিজ্যিক কৃষি, লাভজনক কৃষি, এই 3টা শব্দের সাথেই আমরা দারুণভাবে একমত
কিন্তু আমরা এই কথাটাও বলতে চাই, এইভাবে বলা যায় কিনা, সমৃদ্ধ কৃষি ও কৃষক, বাণিজ্যিক কৃষি ও কৃষক, লাভজনক কৃষি ও কৃষক, অর্থাৎ এই তিনোটার সুফল যেন আমার কৃষক সমাজ পায়, আমার উৎপাদক শ্রেণী পায়, তার জন্য বাজেটের বরাদ্দটাকে যথাযথ করতে হবে এবং সেইভাবে বাজেটে বরাদ্দ দিতে হবে। আমরা সুস্পষ্টভাবে সেই জায়গাগুলো আলোচনায় নিয়ে আসবো। আমাদের বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা একাধিকবার বলেছি যে জিডিপির 5% কৃষিতে বরাদ্দ দিতে হবে। বর্তমানে যে বরাদ্দের পরিমাণ সবগুলো মিলিয়ে হচ্ছে 2.72। আমি গত বছরের কথা বলছি বা চলতি বছরের কথা বলছি। এই যে 2.72 জিডিপির বরাদ্দ, এটাকে আমরা অন্তত দ্বিগুণ করার কথা বলছি, এটাকে 5%-এ নিতে হবে এবং এরপরে এই কৃষি প্রক্রিয়াজাতকরণের সাথে যুক্ত করে আমার তরুণ সমাজকে যুক্ত করার জন্য আরো কিছু এক্সট্রা বরাদ্দ দিয়ে এটাকে জিডিপির 7%-এ নিয়ে যেতে হবে, যদি আমরা ওই যে সমৃদ্ধ কৃষির স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, যদি আমরা ওই গ্রামের 70% মানুষের, কৃষি নির্ভর মানুষের জীবনযাত্রার মানের যদি উন্নত করতে চাই, তাদেরকে যদি তলানি থেকে মধ্যম মানে একটু উঠিয়ে আনতে চাই, তাহলে আমার জিডিপিতে বরাদ্দ বাড়াতে হবে। কেউ কেউ সমালোচনা করে বলেন যে বরাদ্দ বাড়লেই কি পরিবর্তন আসবে? না, সেটা তো নয়, সে তো ঠিকই। কাজীর গরু কেতাবে থেকে লাভটা কি? বরাদ্দ বাড়লেই তো শুধু লাভ হবে না, বরাদ্দ বাড়ার অর্থ হচ্ছে সেই বরাদ্দটা যথাযথভাবে কাজে লাগাতে হবে। বরাদ্দর বাস্তবায়ন এবং বরাদ্দর মনিটরিং, তার সেই যথাযথ যে অ্যাপ্রোপ্রিয়েটনেস, যেটাকে আমরা ইংরেজিতে বলি, সেই অ্যাপ্রোপ্রিয়েটনেসকে নিশ্চিত করতে হবে এবং সেখানে যত রকম ভাবে আমাদের ওয়াচডগের ভূমিকা পালন করা সম্ভব নাগরিক সমাজের পক্ষ থেকে, গণমাধ্যমের পক্ষ থেকে, সেই কাজটা আমাদের করতে হবে। তো আমি একটু পজ দিলাম রানা ভাই। জি, খুবই চমৎকার করেই বলেছেন ভূমিকার জায়গায়, এবং আপনি যে কথাটা শেষে বলেছেন এটা খুব ইম্পর্টেন্ট। মার্ক টোয়েনের একটি উপন্যাস আছে, ছোট গল্প, মানে গল্প উপন্যাস বা একটু বড় বর্ধিত ছোট গল্প বলা যায়। সেটাকে বলে হচ্ছে যে $1 মিলিয়ন ব্যাংক নোট, এবং এটা বলা হয়েছিল যে ব্যাংক অফ ইংল্যান্ড $1 মিলিয়ন একটা, ব্যাংক অফ আমেরিকা মানে $1 মিলিয়ন ব্যাংক নোট করেছিল, এবং সেটি কিভাবে শুধুমাত্র দেখিয়ে দেখিয়ে একজন উদ্যোক্তায় পরিণত হয়েছিল আর একজন ওটি 3 দিনে শেষ করে ফেলেছিল। আমাদের কৃষি বাজেটে বরাদ্দ বাড়িয়ে যদি খরচের সক্ষমতা না থাকে এবং দক্ষতাপূর্ণ ব্যবহার যদি না করা যায়, তাহলে আসলে বরাদ্দ বাড়িয়ে লাভটা কি? আমাদের দরকার হচ্ছে আমরা যাতে টাকাটাকে কাজে লাগাতে পারি। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এবছরে এই কয়েকদিন আগের যে রিপোর্ট, তাতে বলা হয়েছে যে কৃষি মন্ত্রণালয় মানে 49% খরচ করতে পেরেছে, যদি বলি 1 মাস সময় হাতে নেই এরকম একটা সময়। তাহলে এই 49% যদি খরচ করতে পারে, আর বাকি 1 মাস সময়ের ভিতরে যে খরচটা হবে সেটা কতটা দক্ষতাপূর্ণ খরচ হবে, এটা কিন্তু দেখার একটা বিষয় আছে। এবং এই জায়গাটাতে আসলে আমাদের মনোযোগটা দেওয়া দরকার এবং সক্ষমতাটাকে বাড়ানো দরকার। প্রণব শাহ এখানে আছে, সাংবাদিকতা করেন এবং অনেক বিষয় নিয়ে খুঁটিনাটি এবং অনেক অনুসন্ধান উনি করে থাকেন। তা আমরা একটু প্রণব শাহর কাছ থেকে শুনতে চাই যে কৃষি বাজেটে মানে আমরা আসলে মনোযোগটা কোথায় থাকা দরকার। যদিও সরকারের এবছরের প্রধান মনোযোগ হচ্ছে যান্ত্রিকীকরণ, আর তাছাড়া অন্যান্য জায়গায় ভর্তুকি দেওয়া বা ভ্যালু চেইনের অন্যান্য জায়গাগুলোতে কাজ করা, এগুলো নিয়ে সরকারের একটা মনোযোগের জায়গা আছে। তবে আমার কাছে মনে হয় যে আমরাও কিছু নিশ্চয়ই যান্ত্রিকীকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, তবে আরো কোনো কোনো জায়গাতে মনোযোগ দেওয়ার দরকার আছে কিনা বা সরকারের ভাবার প্রয়োজন আছে কিনা, প্রণব সাহা কি মনে করেন? ধন্যবাদ রেজাউল করিম সিদ্দিক। যেটি আতাউর রহমান মিঠুন বললেন, আমি সেখান থেকে শুরু করি। উনি অনেক বড় তত্ত্বের জায়গায় বলছে, আমি একটু মাঠের কথা বলি। যদিও আমি এখানে বসে কাজ করি, সেই মাঠের কথা হলো, এবং আগাম যদি খবর নেওয়ার চেষ্টা করেছি কৃষি বাজেট হিসেবে। দেখেন, আমরা গত বেশ কিছুদিন বিজেপি ফাউন্ডেশন মাছের কথা বলছিলাম, গত পরশুদিন আমাদের মাছ নিয়ে আলোচনা হয়েছে। মাছের যত উৎপাদন বাড়ছে তার দাম পাচ্ছে না, এবং মাছ অনেক সহজলভ্য হয়ে গেছে, তাতে কিন্তু মাছ চাষের ক্ষতি হচ্ছে। মানুষ হয়তো কিছুটা কম দামে মাছ পাচ্ছে। পাবদা মাছ ফেরি করে ভ্যানে আমার বাসার সামনে চলে আসছে 400 টাকা কেজি, যে পাবদা মাছ 600 টাকা কেজি হলো, সেই পাবদা মাছের দাম কমে গেল। সেইটা যখন খুঁজতেছি বাজেটে, যখন আগাম কিছু খোঁজ খবর পাচ্ছিলাম, তখন দেখছি যে বাজেটে মাছের ক্ষেত্রে, মাছ উৎপাদনের ক্ষেত্রে, মাছ ব্যবসা যারা করবে মাছের সাথে, 30 লক্ষ টাকা পর্যন্ত আয় হয়ে গেলেই তাকে 15% ট্যাক্স দিতে হবে, যেটি ছিল না। তাহলে আমি মাছের উৎপাদন বাড়াবো, বড় মৎস্য খামার করব, তাহলে আমি ট্যাক্সের মধ্যে চলে যাচ্ছি। মানে বছরে 30 লক্ষ টাকা যদি মাছ খামার থেকে আয় হয়, তাহলে মাসে হয় মাত্র 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকার মাছের খামার তো অনেক আছে, অনেক তরুণের আছে, অনেক নতুন উদ্যোক্তার আছে। তার মানে কি, এদের যখনই বাৎসরিক আয় 30 লাখ টাকা হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার আয়করের মধ্যে দিতে হবে, এবং সেই আয়করটাও কিন্তু আমি দেখছি যে প্রায় 15%।
কম না কিন্তু শতকরা 100 টাকা আয় করলে 15 টাকা দিতে হবে। এইটি তারা বলছে যে 10 লাখ টাকা পর্যন্ত হলে তারা আয়কর নেবে না মাছ চাষের ক্ষেত্রে, মাছ মৎস্য খামারের ক্ষেত্রে। তো 10 লাখ টাকা হলে তো এক বছরে প্রতি মাসে 90,000 টাকা। এত ছোট মৎস্য খামার তো আমরা চাই না। আমি তো চাই যে বড় আকারের মৎস্য খামার হোক। তাহলে বড় আকারের মৎস্য খামার হলে 2.5 লাখ টাকার বেশি যদি আয় হয়, 30 লাখ টাকা আয় হয়ে গেলে আপনাকে 15% আপনাকে ট্যাক্স আরোপ করা হবে এই নতুন বাজেটটা, যেটি প্রস্তাব আছে, যেটি আগামী পরশু দিন এটা অর্থমন্ত্রী উপস্থাপন করবেন। তাহলে আমি কৃষিক্ষেত্রে সরকারের এত আন্তরিকতা, তার একটি বড় খাত উপখাত হলো আমাদের মৎস্য, এবং সেখানে আপনি জানেন এখানে একটা রাজনীতির বিষয় আছে। গত কয়েক বছর যাবত আমরা গত 2-4 বছরে সংসদ নির্বাচনের সময় দেখছি এমপিরা তাদের আয়ের একটি উৎস দেখায় মৎস্য খামার। সকলেরই যে মৎস্য খামার আছে কিন্তু তা জানেন না, মৎস্য খামারের আয় দেখালে আয়কর ফ্রি, তারা সেই সুযোগ নিত। হয়তো সেখান থেকে রাজনীতিটা এসেছে। তাহলে এই যে মিথ্যা ঘোষণা থাকে বা এমপিরা আসলে মাত্র আয় করে কিনা, সেজন্য ওখানে ট্যাক্স দিয়ে দাও, 30 লক্ষ টাকার বেশি আয় হলে 15% তোমার ইনকাম ট্যাক্স দিতে হবে, যেটি আগে ছিল না। 10 লক্ষ টাকা পর্যন্ত মাফ করে। এটি একটি আমি মনে করি যে একদিন কৃষকের মৎস্য প্রাণী সম্পদের ক্ষেত্রে যে উন্নতি হলো, এবং পোল্ট্রিতে যে আমাদের যে মৎস্য চাষের ক্ষেত্রে আমাদের তরুণ যে কর্মসংস্থানের বিষয় হলো, এটা কিন্তু একটা বাধাগ্রস্ত হবে বলে আমার মত। ফলে আমি এটার বিরোধিতা আগামী করতে চাই। বাজেট পেশ করার আগেই আমরা এটা সম্ভাব্য খবর পাচ্ছি আর কি, যেটা আমরা প্রচার করছি এখানে একটি। আর যেটি রেজাউল সিদ্দিক বলছিলেন যে যান্ত্রিকরণের ক্ষেত্রে 3,258 কোটি টাকা গত বছরের প্রজেক্ট ছিল, সেটা মোটামুটি সবটা যে খরচ হয়েছে তা না। আপনি বলছেন যে 49% হলো এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, যেটা বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেটা সম্পূর্ণ করতে পারে নাই, টাকা খরচ করতে পারে না কৃষি মন্ত্রণালয়। সেই জন্য আতিউর রহমান মিটন বলেন যে অনেকে টাকা বরাদ্দ খেলে সমালোচনা করে। আমিও সমালোচনা করি, আমি বেশি টাকা চাই না। যে টাকা দিয়েছেন তার গুণগত বাস্তবায়ন চাই এবং তার পুরোটা বাস্তবায়ন চাই। এই যে এইবার আমি দেখছি যে 9,500 কোটি টাকা আবার ভর্তুকি দেওয়া হবে কৃষিখাতে গতবারের সমান। প্রথমত আমি সমালোচনা করি যে গতবার যদি আপনি 1 বছর দেখেন, আমি বলি যে কৃষি বেশি দেয় কম পায়। এটা বাংলাদেশের কৃষকের একটি দুর্ভাগ্য যে সে বেশি দিবে কিন্তু সে কম পাবে। এক্ষেত্রে আপনি দেখেন আমার বাজেট বেড়ে যাবে 6,03,000 কোটি টাকায়, বাজেট বেড়ে যাচ্ছে 15%, 20%, কিন্তু আমার কৃষিখাতে ভর্তুকি কিন্তু বাড়বে না, ওই 9,500 কোটি টাকায় কিন্তু থাকবে। আবার যে 9,500 কোটি টাকা আমাদের ছিল তার সম্পূর্ণটা খরচ হয় না। এই শুভঙ্করের ফাঁকি মধ্যে তো আমরা থাকতে চাই না। এই প্যান্ডামিকের 1 বছর, গত মার্চ মাস থেকে এই বছর মার্চ পেরিয়ে এপ্রিল মে, আমরা জুনের রাতে 1 তারিখ, কোনো ক্ষেত্রেই কৃষির উৎপাদন বন্ধ ছিল না, কোনো ক্ষেত্রে কৃষিতে কোনো লকডাউন ছিল না। বরঞ্চ যখন লকডাউনের কঠোর বিধি নিষেধ ছিল তখন আমরা সবাই বলেছি এবং সরকার উপলব্ধি করেছে, তারা কিন্তু বলেছে যে কৃষির যে পণ্য উৎপাদনের পণ্য সেটি চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে না। ফলে কিন্তু আমাদের কৃষি এবং পোল্ট্রি কিন্তু পণ্য চলাচলের ক্ষেত্রে একটা বাধা নিষেধ ছিল না। ফলে মানুষ কিন্তু পুষ্টির যোগান পেয়েছে। আমাদের করোনার চিকিৎসার ক্ষেত্রে বলছে যে পুষ্টি বাড়াতে হবে, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, সেই জন্য কিন্তু ডিম খেতে হবে, প্রোটিন খেতে হবে। তার বড় উৎস যোগান দিয়েছে আমাদের পোল্ট্রি, তার বড় যোগান দিয়েছে আমাদের মাছ, তার বড় যোগান দিয়েছে আমাদের সবজি, এবং যে মূল খাদ্য ধান, সেখানেও কিন্তু কোনো সংকট হয়নি। যদিও মজুদের ক্ষেত্রে আমরা সংকট দেখেছি, আমাদের যতখানি বাফার স্টক থাকা দরকার ছিল তার থেকে অনেক কম, 10 বছরের মধ্যে সর্বনিম্ন ছিল ধানের চালের স্টকের ক্ষেত্রে। তাতে কিন্তু কৃষক যে উৎপাদন কমেছে এরকম না, কিন্তু কোনোভাবে সংগ্রহ কাজটা ব্যাহত হয়েছে, সরকার করতে পারেনি। আবার চালের তার জন্য কিন্তু সংকট হয়নি, চালের দাম কিন্তু রাতারাতি 100 টাকায় পৌঁছে যায়। আবার যদি আবার দেখেন, এখন আমি 1 জুন কথা বলছি, গত বছর মে মাস, তার আগের বছর মে মাসে একটা হাহাকার ছিল পেঁয়াজ দিয়ে। আগের বছর 13 তারিখে, মে মাসের 13 তারিখে রপ্তানি বন্ধ করেছিল ভারত, পরের বছর 29শে মে রপ্তানি বন্ধ করেছিল ভারত। তার ফলে পেঁয়াজ নিয়ে একটা মহা ধুন্ধুমার কাণ্ড হয়েছে। এখন পর্যন্ত কিন্তু পেঁয়াজের কোনো ক্রাইসিস নেই। তার মানে আমি ধরে নিতে পারি যে পেঁয়াজের উৎপাদন গত বছরের থেকে বেড়েছে। এক্ষেত্রে সরকারি প্রণোদনা কতটুকু ছিল? হ্যাঁ, কিছু নতুন জাতের পেঁয়াজ উৎপাদনের জন্য বীজ সরবরাহ করা হয়েছিল, সেটা আমরা দেখেছি। কিন্তু আমি মনে করি কৃষকই যখন দেখেছে যে পেঁয়াজের দাম বাড়ে এবং পেঁয়াজ থেকে লাভবান হওয়া যায়, তখন কিন্তু আমরা কৃষক বেশি পেঁয়াজ উৎপাদন করেছি। ফলে মে মাস চলে যাওয়ার পরেও কিন্তু আমরা কৃষিতে পেঁয়াজের দাম কিন্তু এখন পর্যন্ত 60-70 টাকা 80 টাকা উঠতে দেখলাম সেই অর্থে, বা পেঁয়াজের দামটা যেমন বাড়ে। ফলে কৃষি কিন্তু তার অবদান রেখে যাচ্ছে। কিন্তু সেই কৃষির দিকে তাকানোর ক্ষেত্রে যে 9,500 কোটি টাকা গতবার ভর্তুকি দিলাম, তার অর্ধেক মাত্র খরচ হলো, এবার সেটিকে 1,500 কোটি টাকা করছি না, এবং তার অর্ধেক বাস্তবায়ন হলে আমার কি লাভ হবে? ফলে এই ভর্তুকি কম না বেশি, তার থেকে গুণগত জায়গায় আমরা দৃষ্টি নিতে চাই। এবং এখন আপনি দেখবেন যে এবার কৃষির যাত্রীকরণের কথাটা যেটি রেজাউল সিদ্দিক বললেন, আমরা সাফল্যের সঙ্গে খবর প্রচার করছি সকল টেলিভিশন এবং পত্রিকাতেও, যে হারভেস্টিং মেশিন অবশ্যই
এই যন্ত্রের কারণে কৃষকের ধান কাটা সহজ হয়ে গিয়েছে। আগাম বন্যা হওয়ার আগে, বৃষ্টি হওয়ার আগে হাওরে আমরা ধান কেটে শেষ করতে পেরেছি, সেটা একটি বড় ধরনের সাফল্য। কিন্তু আজকে আমি কথা বলছিলাম একজন যারা এই আমদানি করে তাদের সাথে, যে 15 লক্ষ টাকা 30 লক্ষ টাকা জিনিস 15 লক্ষ টাকা ভর্তুকি 9 লক্ষ টাকা কৃষককে দিতে হবে, সেই দেওয়ার মতন কৃষক কিন্তু নাই। একদম যদি জেলা শহরে বা উপজেলা শহরে দেখবেন, আমরা দেখছি যে মাঝখানে একটা উদ্যোক্তা শ্রেণী তৈরি হচ্ছে, যারা হারভেস্টার মেশিন এই ভর্তুকি দরে টাকা জোগাড় করে কিনছে, তারা কৃষককে আবার ভাড়া দিচ্ছে। ফলে কৃষকের যে সুফল পাওয়ার কথা ছিল সেটি শতভাগ পেয়েছে, এটা দাবি করা যাবে না। আজকে আমি কথা বলছিলাম, তারা আমাদেরকে জানাচ্ছিল যে আপনারা বলেন এই ভর্তুকিটা সরাসরি কৃষকের জন্য বাড়ানোর জন্য, যে এখন 60% আছে, এই ভর্তুকির জন্য 80% হয়। তাহলে যারা এই হারভেস্টার আনেন বা হারভেস্টার বাজারজাত করেন, তারা সরাসরি কৃষককে দিতে পারবে। এই 15 লক্ষ টাকার মধ্যে যেন 6 লক্ষ টাকা হয়, তাহলে 6 লক্ষ টাকার মধ্যে তারা 3 লক্ষ টাকা বাকি রাখলে বাকি 3 লক্ষ টাকা জমা দিয়ে একজন চাষি সরাসরি হারভেস্টার মেশিন নিতে পারবে। ফলে তার কিন্তু সরাসরি লাভ হবে। নাহলে একজন উদ্যোক্তা হিসেবে যারা হারভেস্টার মেশিন নেবেন এই ভর্তুকির সুযোগ নিয়ে, এবং আমরা কৃষিক্ষেত্রে এটাও দেখছি যে এই কৃষির ভর্তুকিটা অন্য জায়গায় চলে যাচ্ছে। এই যে উদ্যোক্তা তৈরি হচ্ছে একটা, সেটা খারাপ না, সেটা হয়তো দেশের ভালো বা তরুণ উদ্যোক্তা হবে, কিন্তু সেটা কিন্তু চাষি কিন্তু সরাসরি লাভবান হচ্ছে না। 2-3 জন মিলে একটি হারভেস্টার মেশিন কিনছে এবং তারা ভাড়া দিচ্ছে চাষিকে ধান কাটার জন্য। তাহলে মাঝখানে একটি জায়গা তৈরি হচ্ছে, হয়তো সেখানে কর্মসংস্থান হচ্ছে বলে অর্থনীতিবিদ বা সরকারের লোকরা এটা ভাবা নিতে পারে, কিন্তু আমি যদি কৃষকের লোক হই, মাঠের পাশের লোক হই, তাহলে আমার চাষি কিন্তু কম উপকার পাচ্ছে, যদিও কিন্তু ভর্তুকি কেউ না কেউ পাচ্ছে এবং সরকার দিচ্ছে। হ্যাঁ প্রণব, আমরা এই জায়গায় কতগুলো কিছু তথ্য আছে। যেমন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বলছেন যে 48 লক্ষ হেক্টর জমির বোরো ধানের পুরোটা যদি যন্ত্র দিয়ে কাটা যায় তাহলে 5,000 কোটি টাকার মতো সাশ্রয় হবে। হোক, আমি নিশ্চয়ই এটার জন্য পক্ষপাতী। এবং 5 বছর মেয়াদী 3,020 কোটি টাকার যে প্রকল্পের কাজ শুরু হয়েছে, বিশেষ করে এই যান্ত্রিকীকরণে, সেখানে যন্ত্র সিলেক্ট করা হয়েছে কি? যন্ত্র সিলেক্ট করা হয়েছে 1,617টি কম্বাইন্ড হারভেস্টার, 701টি রিপার, 184টি রাইস ট্রান্সপ্লান্টার, রয়েছে সিডার, ব্রেড প্লান্টার, পাওয়ার থ্রেশার, মেইজ শেলার, ড্রায়ার, পটেটো ডিগার, চিপস বানানোর যন্ত্র। অর্থাৎ পরিসর কিন্তু খুব বেশি না, মাত্র কয়েকটি যন্ত্রের উপরেই কিন্তু এই ভর্তুকিটা দেওয়া হচ্ছে। আর এর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কথাটা আপনি বলছিলেন, যে এই যে আমি যদি জেনুইনলি বলি যে উদ্যোক্তা তৈরি হচ্ছে, আচ্ছা উদ্যোক্তা তৈরি হোক। এখন 24 লক্ষ টাকা বা 30 লক্ষ টাকার যন্ত্রে যদি 50% ভর্তুকি দেওয়া হয় এবং 50% ভর্তুকি মূল্যে, তাহলে তো বাকি 14 লক্ষ টাকা বা 15 লক্ষ টাকা তো উদ্যোক্তাকে দিতে হবে। এই উদ্যোক্তাটা কে? কৃষকের কাছে 14 লক্ষ টাকা 15 লক্ষ টাকা আছে। আমি সেই জায়গায় বলছি, এবং সবচেয়ে বড় কথা যে জি বলেন, সেই জন্য ভর্তুকিটা কৃষককে দিতে হবে যাতে কৃষক ওই যন্ত্র কিনতে পারে। আমি উদ্যোক্তা যে কৃষিকাজের সঙ্গে যুক্ত না, সেটা হলে আমার আপত্তি নাই, কিন্তু আমি তো আগে কৃষিকে লাভবান করতে চাই, কৃষককে লাভবান করতে চাই। তাহলে আপনি কৃষকের হাতে সরাসরি দেন, কেন আরেকটা উদ্যোক্তা শ্রেণী বানাচ্ছেন? তাতে আপনি বাহবা নিতে পারবেন কর্মসংস্থানে, কিন্তু আমার তো কৃষি লাভবান হচ্ছে না। যেটি আতাউর রহমান বললেন যে কৃষকের উন্নতি হচ্ছে না। তাই আরেকটা বিষয় এখানে আছে, জি বলেন। না, আমি আরেকটা জায়গায় করে আমি এই পর্যায়ে শেষ করতে চাই। সেটি হলো এই বাজেটে আমরা দেখছি, আমি আগাম খবর কিছু বলছি আর কি, এই বাজেটে আমি দেখছি যে কৃষি যন্ত্রাংশ তৈরির ক্ষেত্রে 5 বছরের ট্যাক্স হলিডে ছিল, এটা এখন 10 বছর করা হচ্ছে। মানে কৃষি যন্ত্রপাতি উৎপাদনের ক্ষেত্রে 5 বছর ট্যাক্স হলিডে পেত, এটা এখন 10 বছর হচ্ছে। তাহলে আমাদের দাবি হবে কৃষি যান্ত্রিকীকরণের যে টাকা আপনি ভর্তুকি দিচ্ছেন বা যে উন্নয়ন প্রকল্প করছেন, তাতে আপনি কৃষি যন্ত্র উৎপাদনের দিকে নজর দেন। আমার শিল্প মন্ত্রণালয়, আমার বাণিজ্য মন্ত্রণালয়, আমার কৃষি মন্ত্রণালয় মিলে তারা উদ্যোক্তা তৈরি করুন, কৃষি যন্ত্র উৎপাদনকারী উদ্যোক্তা তৈরি করুন। হারভেস্টার মেশিনের ভাড়া খাটানোর তৈরি উদ্যোক্তার দরকার নেই, বরঞ্চ তারা বড় উদ্যোক্তা তৈরি করুক, যারা 10 বছরের এই ট্যাক্স হলিডে পাবে, তারা হারভেস্টার মেশিন বাংলাদেশে করুক, তারা প্লান্টার মেশিন বাংলাদেশে করুক। তাতে করে দাম কম পড়বে এবং ভর্তুকি কমে যাবে এবং কৃষক লাভবান হবে। কম দামে 30 লক্ষ টাকার হারভেস্টার মেশিন যদি আমি 20 লক্ষ টাকায় দেশীয়ভাবে উৎপাদন করে সংযোজন করে দিতে পারি, তাতে কিন্তু আমার বৈদেশিক মুদ্রাও বেঁচে যাবে। ফলে আমি মনে করি যে এই জায়গাগুলোতে একটু নজর দিতে হবে কৃষি মন্ত্রণালয়কে লিড নিয়ে। কারণ আমি যদি লাভবান করতে চাই এবং সেটা যদি দীর্ঘমেয়াদী টেকসই উন্নতির দিকে যেতে চাই, তাহলে কিন্তু আমার এই জায়গায় দিতে হবে। মধ্যস্বত্বভোগী উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থানের বাহবা নেওয়া যাবে, কিন্তু আমার কৃষি কিন্তু লাভ হবে না। এবং ওই যে বললাম যে মৎস্য খামারের ক্ষেত্রে আপনি মৎস্য খামারের ক্ষেত্রে ট্যাক্স দিচ্ছেন এমন ভাবে যাতে মৎস্য খামারিদের উদ্যোক্তা শ্রেণী কিন্তু তখন আর তৈরি হবে না। কারণ আমি 2.5 লক্ষ টাকার
আয় করলেই আমাকে ট্যাক্স দিতে হবে, তাহলে আপনি আমাকে কৃষিতে লাভবান করলেন, মৎস্য তৈরি সম্পদের ক্ষেত্রে, মৎস্য উদ্যোক্তার ক্ষেত্রে আপনি তো লাভবান করে দিন। আপনি কৃষি যন্ত্র উৎপাদনের ট্যাক্স উল্টে দিচ্ছেন, আর 30 লক্ষ টাকা আয় করলে আমার উপর ট্যাক্স ধরে দিচ্ছেন মাছের ক্ষেত্রে, তাহলে তো জিনিসটা নীতিতে ঠিক হলো কিনা? এই জায়গাগুলো অ্যাড্রেস করতে হবে বাজেটে, শুধু টাকার এবং এই জায়গাগুলোতে আসলে সমতার সংকট আছে। যে আমি যদি মানে প্রত্যেকটা সেক্টরকে, সাব সেক্টরকে যদি সমান মর্যাদা দিতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা জায়গাতে একটা ইকুয়াল গ্রোথ হতে পারে। যে ইকুয়াল গ্রোথের একটা বড় ধরনের সংকট আছে। এবং আপনি যে কথাটা বলছিলেন, যেহেতু অন্যরা মনে হচ্ছে নেটওয়ার্কের ডিস্টার্বের কারণে আমরা অন্য কাউকে পাচ্ছি না, সেজন্য আপনাকেই জিজ্ঞেস করছি। আমি কয়েকদিন আগে আলোচনা করছিলাম যে বিশেষ করে কৃষি যন্ত্র নিয়ে, যে কৃষি যন্ত্রের ক্ষেত্রে আমার উপকূলের কৃষি যন্ত্র আর আমার দক্ষিণ উত্তর অঞ্চলের কৃষি যন্ত্র আর আমার হাওরের কৃষি যন্ত্র সে একরকম না। আমাদের মাটির চরিত্র অনুযায়ী বা ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের কারণে এক এক জায়গায় এক এক রকমের যন্ত্র, কিন্তু আমরা এগুলোকে কিন্তু খুবই জেনারেল করে কৃষি যন্ত্র বলেছি। আমাদের এটা নিয়ে কিন্তু গবেষণা হয়। আমাদের বুয়েটের মতো প্রতিষ্ঠান আছে, আমাদের অনেকগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আছে, আমাদের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর কিন্তু প্রকৌশল বিভাগ আছে। আমরা সকলের নলেজকে একত্রিত করে ওই অঞ্চল ভিত্তিক মানে কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন এবং সেগুলোকে কাজে লাগানোর কথা, যে কথা আপনি বললেন, যে এটাও কিন্তু আমরা করিনি। তাহলে কি আমাদের এই জায়গাগুলোতে মনে হচ্ছে যে ট্রেডিং ক্যাপিটালের কাছে আমরা বন্দী হয়ে গেছি, যে যারা আমদানি করে বিক্রি করবেন? এই জায়গাটা আসতে যাচ্ছিলাম। দেখেন, আমাদের বাংলাদেশের সফলতা হলো যে আমাদের প্রগতি ইন্ডাস্ট্রি তারা এখন দেশীয়ভাবে প্রাডো গাড়ি সংযোজন করছে, জিপ বিলাসবহুল প্রাডো, যার একটি দাম 55 লাখ টাকা, সেটি আমরা করতে পারছি। আমরা বহু আগে ট্রাক সংযোজনের কারখানা করেছি, আমাদের প্রগতি বাস করেছি, কিন্তু আমরা এই কৃষি যন্ত্রটার পুরোটাই এখন আমদানি নির্ভর। আমি সেই জন্য বলছিলাম যে 10 বছরের ট্যাক্স হলিডে দেওয়া হয়, তাহলে আমাদের প্রস্তাব থাকবে 10 বছরের ট্যাক্স হলিডে সে পাবে যে কৃষি যন্ত্র এখানে সংযোজন করবে, মানে অ্যাসেম্বল করবে জয়েন্ট ভেঞ্চারে, আমদানিকারক না। এইটি হলো আমাদের প্রস্তাব, আমদানিকারক। এবং এই জায়গাগুলোতে আসলে আমাদের কি বলা যায়, যে মনে হয় যে মানে আরো একটু মনোযোগ দেওয়া দরকার। আমি আরেকটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই, যে আমাদের এই যে ব্যাংকগুলোতে আমরা যদি এভাবে বলি যে আমাদের যে কৃষি যন্ত্রপাতির জন্য যদি আমরা মনে করি যে উদ্যোক্তা শ্রেণী তৈরি করবো, এই উদ্যোক্তারা 14 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা বা 12 লক্ষ টাকা, যে অংশটা ভর্তুকির পরে কৃষককে বা কৃষক পরিবার থেকে দিতে হবে, সেই টাকাটা তো কৃষকের দেয়, কিন্তু তাদের টাকাটা তো ব্যাংকের মাধ্যমে, এবং যেটা নাকি নীতিতে আছে যে 0% ইন্টারেস্টে তারা পেতে পারে, এবং সেই ইন্টারেস্টের টাকাটা সরকার ভর্তুকি হিসেবে দেবে, এরকম নীতিও আছে। কিন্তু এগুলোর কোনো কিন্তু প্রয়োগ নাই। যেটা দেখা যাচ্ছে যে মুখ চেনা জানাশোনা এমন কিছু লোক এই যন্ত্রপাতি ভর্তুকির শিকার পাচ্ছে, এবং সেটি কিন্তু আসলে প্রকৃত কৃষকের উপকারের চেয়ে বরং একটা মাঝখানে, যেটা আপনি নিজে বললেন, সেটাতে আসলে ওই জায়গাগুলো কি তদারকির কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা, বা ওই জায়গাতে আপনার পরামর্শটা কি? এখানে আমাদের পরামর্শ যে দেখেন, আপনি আমার থেকে বেশি মাঠ পর্যায়ের মানুষ, আপনি মাঠে যান, এখানে দেখেছেন হারভেস্টার মেশিন ভারী বলে অভিযোগ এসেছে, যেখানে কাদার মধ্যে হারভেস্টার মেশিন ডেবে যাচ্ছে, কাজ হচ্ছে না। একটু বেশি কাদা জমিতে থাকলেই হারভেস্টার মেশিনটা ওখানে ডেবে যাচ্ছে, কাজ হচ্ছে না। ফলে আমাদের হালকা হারভেস্টার মেশিন দরকার হচ্ছে, সেটা আমদানি করার জন্য কি উদ্যোগ নেওয়া যায়, বা সেইটা আমাদের দেশে দেশীয়ভাবে সংযোজন করা যায়, এখানে সেই উদ্যোগ নিতে হবে। এবং আপনি যেটি বলছেন, দেখেন, এই জন্য আমরা বলছি কৃষি ঋণ অন্যদিকে চলে যাচ্ছে। কৃষি ঋণের সুবিধা নিচ্ছে যেহেতু 0% ইন্টারেস্ট, ফলে যার কাছে 15 লক্ষ টাকা আছে, যার কাছে 1.5 কোটি টাকা আছে, সেরকম মানুষ কিন্তু 10টা হারভেস্টার মেশিনের জন্য কিন্তু সে অ্যাপ্লাই করে কিন্তু বিনা সুদে কিন্তু সে মেশিন পেয়ে যাচ্ছে এবং সে ভাড়া দিয়ে আয় করছে। কিন্তু কৃষককে ভাড়া দিতে হচ্ছে, কৃষক কিন্তু উদ্যোক্তা হচ্ছে না। আমরা কৃষিদেরকে বাণিজ্যিকরণ করতে চাচ্ছি এবং কৃষককে ব্যবসা শেখাতে চাচ্ছি, এবং কৃষি নিজে জানে কৃষি জানে খরপোশ কৃষি থেকে বেরিয়ে এসে বাণিজ্যিক কৃষি হতে পারে, সেই জায়গায় কিন্তু আমরা আরেকটা শ্রেণী তৈরি করছি। এই জায়গাটায় লিড নিতে পারে কৃষি মন্ত্রণালয়, এবং এক্ষেত্রে আমি আবার বলি, কৃষি, শিল্প, বাণিজ্য মন্ত্রণালয় মিলে টাস্ক ফোর্স করা দরকার, যে তারা এইগুলোকে সমন্বিতভাবে তদারকি করবে এবং এক্ষেত্রে নতুন নতুন বিষয় আবিষ্কার করবেন এবং নতুন নতুন প্রকল্পের সৃষ্টি করবেন, যাতে করে আমাদের ওই যে ভর্তুকি, আমাদের এডিবির টাকা যে আমরা খরচ করতে পারি না, 49% মাত্র খরচ হয়েছে কৃষি মন্ত্রণালয়। কৃষি মন্ত্রণালয় তো এই ক্ষেত্রেও কাজ করে, তো তাদের যে ভর্তুকির টাকা, তাদের যে কৃষির যে উন্নয়ন প্রকল্প, উন্নয়ন পরিকল্পনা, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, সেখানেও কিন্তু এই কর্মসূচি হিসেবে এগুলো নিলে তাহলে তাদের টাকা খরচ করার টাকা হয়, সেটা কৃষির জন্য উপকারী হয়, এবং আমাদের দেশে শিল্পায়নের বলেন সেক্ষেত্রেও কিন্তু একটা বড় ধরনের
উন্নতি বা পরিবর্তন আমরা ঘটাতে পারি। ফলে এই সমষ্টিগতভাবে কাজ না করার যে জায়গাটি, এটি কিন্তু আমরা দেখছি না। আমরা চাই কৃষি মানে শুধু কৃষকের বিষয় না, কৃষি মানে শুধু কৃষি মন্ত্রণালয় না, কৃষি মানে শুধু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দায়িত্ব নয়। কৃষি যদি আপনার দেশের মূল অর্থনীতি হয়ে থাকে, গ্রামীণ অর্থনীতি যদি 80% কৃষি দ্বারা হয়ে থাকে, যদি কৃষি আপনাকে এই প্যান্ডামিকের সময় তার ধান উৎপাদন সচল রাখে, সবজি উৎপাদন সফল রাখে, দুধ উৎপাদন সফল রাখে, মুরগি বা ডিম উৎপাদন সচল রাখে, তাহলে এটার জন্য সকলকে নজর দিতে হবে এবং সকল মন্ত্রণালয় শুধু না, সরকারকেই সার্বিকভাবে কৃষির দিকে এগোতে হবে। সত্যি সত্যি যদি কৃষি উপকৃত হয়, যে কৃষি উপকৃত হয়েছে, যান্ত্রিকীকরণ হয়েছে, কৃষিতে আমরা অনেক বেশি লাভবান হচ্ছি, কিন্তু সেই হারে কৃষির বরাদ্দ বাড়ানো এবং সেই বরাদ্দের গুণগত বাস্তবায়নের জন্য একটি টাস্কফোর্সের মতন করা দরকার, যেখানে বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়ের সংযুক্তিকরণ দরকার বলে আমার ব্যক্তিগত অভিমত। আমি এই ব্যাপারে বিশেষজ্ঞ না, কিন্তু সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় এরকম জায়গা যদি আমরা না নিতে পারি, তাহলে কৃষকের ক্ষেত্রে এই যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেটি পুরোপুরি কাজ হবে না এবং কৃষকের ক্ষেত্রে যে যান্ত্রিকীকরণ ভর্তুকি দিচ্ছি তা অন্য লোক সুবিধা পাবে। এবং সর্বশেষ বলে শেষ করতে চাই যে গত পরশুদিনই খাদ্য মন্ত্রণালয় গবেষণা করে দেখিয়ে দিয়েছে যে মিনিকেট নামে কোনো ধান নাই। এটা খাদ্য মন্ত্রণালয়ের জরিপের খবর। এটি যদি কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় মিলে হস্তক্ষেপ না করে, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। আমরা অনেকদিন রিপোর্ট করেছি এবং 3 বছর পরে এসে তারা এটা জরিপ করে দেখিয়েছে যে না, আমাদের সত্য রিপোর্ট। ফলে এই জন্য আমরা যেটা বলছি যে এই সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে একটি সামগ্রিক পরিকল্পনা না বললে, আমি জানি না অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কি আছে, প্রতি বছরের বাজেট তো 365 দিনের আয়ের খাতা মেলানো আর হিসাব মেলানো, সেটা ধরে খুব বেশি আশাবাদী হতে চাই না। বরঞ্চ অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমাদের কৃষির কোথায় আছে এবং সেক্ষেত্রে সামষ্টিকভাবে, সামগ্রিকভাবে কোনো পরিকল্পনা অন্তর্ভুক্ত হচ্ছে কিনা, আমি সেখানে গুরুত্ব দিচ্ছি। মানে অনেক রকমের কথা বলছেন, আমরা এখানে একটু শুনে দেখে আসি। যেমন তাজুল ইসলাম বলেছেন যে প্রাইভেট ইনভেস্টমেন্ট ইন অল সেক্টর শুড বি এনকারেজড বাই আউটপুট মার্কেট অলসো monitored so that the small farmer may get the market benefits. এটা আসলে সকলেরই কথা যে কিভাবে আমরা ক্ষুদ্র কৃষকদেরকে মার্কেট থেকে বেনিফিট দিতে পারি। জিয়াউল হক বাবলু বলেছেন কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। শাকিল বলেছেন সরকারি খরচে কৃষকের ধান রোপণ এবং কর্তনের ব্যবস্থা করতে হবে। কৃষি লোন কোথাও পাওয়া যায় না, এই ঋণ ব্যাংকের স্টাফরা ভোগ করে থাকে বলেছেন হাফিজুর রহমান। জিয়াউল হক বাবলু বলেছেন সহমত, আপনাদের সাথে উদ্যোক্তা তৈরি করে আমদানি কমান, স্থানীয় চাহিদার সাথে মিলিয়ে স্বল্প মূল্যের যন্ত্রপাতি তৈরি করুন। এবং আসলে এটি একটা বড় চ্যালেঞ্জ, কারণ স্বল্প মূল্যের যন্ত্রপাতি তৈরি করতে পারলেই কৃষক কিন্তু সেই যন্ত্রের মালিক হয়ে উঠবেন এবং সেই কৃষক কিন্তু তার পণ্যটিকে ঠিক মতো করতে পারবেন। এবং আমার কাছে মনে হচ্ছে যে এখন যে বিষয়টা আমরা, যে বিষয় পর্যন্ত আমরা কথা বলেছি, তাতে বোঝা যাচ্ছে যে প্রত্যেকেই এটা মনে করছে যে আমরা আসলে অপচয়কে কমিয়ে আমরা এফিসিয়েন্ট ইউজের মধ্য দিয়েই আমরা আমাদের কাজটা করতে পারি। এবং আপনি যে কথাটা বলেছেন যে মৎস্য চাষে এবং পোল্ট্রি সেক্টরে এটা কেউ নজরদারিটা সমান করা দরকার এবং কোনো জায়গাতেই কেউ যেন বঞ্চিত না হয় সেটা দেখা দরকার। তবে আমি আরেকটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই, যে যেমন ধরেন যে আমাদের এই জায়গাটিতে বিশেষ করে উৎপাদনের জায়গা এবং ভ্যালু চেইনের জায়গা, আমরা যদি এটা বলি যে উৎপাদন ধারাকে ঠিক রাখতে হবে, তাহলে উৎপাদনের পরে বিক্রিটাকেও ঠিক রাখতে হবে। আর বিক্রিটাকে যদি ঠিক রাখতে হয় তাহলে কিন্তু সেই জায়গাগুলোতেও সরকারের বিনিয়োগ দরকার। কিন্তু আমরা ভ্যালু চেইনের জায়গাতে কিন্তু সরকারের বিনিয়োগটা আমরা তেমন দেখতে পাচ্ছি না। আমরা কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে ভর্তুকি পাচ্ছি, কিন্তু আমি যদি একটা মনে করি যে ইনসুলেটেড ভ্যান, যে ভ্যানটি উত্তরবঙ্গ থেকে সবজিকে নিয়ে আসবে, পোস্ট হারভেস্ট কমানোর দৃষ্টিভঙ্গি থেকে দুধ নিয়ে আসবে, চিলিং ভ্যানে, তাদের জন্য আসলে আমার ওই ভর্তুকিটা কিন্তু আছে কিনা। তাহলে আমাদের এই ভ্যালু চেইনের এই জায়গাগুলোতে যে বিভিন্ন স্টেক হোল্ডার গুলো আছে, সে সমস্ত জায়গাগুলো তো সহযোগিতা দরকার। মার্কেট সিস্টেম ডেভেলপ করার ক্ষেত্রে তো সহযোগিতা দরকার। সেই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় যেন সরকার নিশ্চয়ই হয়তো ভাবছেন, কিন্তু তুলনামূলকভাবে কম গুরুত্ব দিয়ে ভাবছেন। আপনি কি বলবেন? অবশ্যই কম গুরুত্ব দিয়ে ভাবতে দেখেন। আমরা কৃষি বাণিজ্যিকরণের মধ্যে আছি, যান্ত্রিকরণ, বাণিজ্য। আমি তো কৃষি শিল্পের কথা বলছি, অ্যাগ্রো ইন্ডাস্ট্রি হবে কেন না কেন? আমাদের এই বিজে ফাউন্ডেশনে আলোচনা হয়েছে যে বাংলাদেশে এখন যে টমেটো উৎপাদন হয়, সেই টমেটো দিয়ে যদি আপনি ক্যাচ আপ করেন, তাহলে ওই রংটা আসবে না, মানে কালার আসবে না, এখানে আর্টিফিশিয়াল কালার দিতে হবে। তাহলে আমরা চাই সেরকম টমেটোর উৎপাদন যেটা দিয়ে সত্যি সত্যি ওই কালারটা আসবে। যদি তাই হয় তাহলে টমেটোর এই গবেষণা লাগবে আমাদের, যে এমন টমেটো উৎপাদন করবো যে টমেটোর ক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল কালার আমাকে ইউজ করতে হবে না, সস বানানোর ক্ষেত্রে বা ক্যাচাপ বানানোর ক্ষেত্রে। আমরা আলুর খবর জানি, আমাদের আলুর দাম পায় না কৃষক, কিন্তু সে আলু আমরা রপ্তানি করতে পারছি না, কারণ ইউরোপে যে
আলু দরকার হয়, যে আলু থেকে ফ্রেঞ্চ ফ্রাই হবে, সে আলু বাংলাদেশে হচ্ছে না, বা যে আলু হচ্ছে সেটা যথেষ্ট পানি থাকছে বলে সেটাতে ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে না। তাহলে আমার কৃষি গবেষণা ফাউন্ডেশন বিনিয়োগ করবে, আমার কৃষি এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল বিনিয়োগ করবে, আমার কৃষি বিশ্ববিদ্যালয় যতজন আছে তারা গবেষণা করবে যে কোন আলু করা দরকার, যে আলু দিয়ে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমরা আলু ইউরোপে এবং ইস্ট ইউরোপে এবং অন্য দেশে আমরা রপ্তানি করতে পারবো। তাহলে সেই জায়গায় কাজ করতে হবে। আপনি যদি সত্যি সত্যি টমেটো আমাদের কেচাপ বানাতে হয়, আমরা এত কেচাপ দেখি, আপনি সুপার স্টোরে গেলে বিদেশি কেচাপে ভরা, আমি এত টমেটো ফেলে দিচ্ছি, সেটা দিয়ে কেচাপ হচ্ছে না। তাহলে আমি গবেষণা করতে হবে যে সেই টমেটো করার ক্ষেত্রে যে টমেটো আমার রং দিতে হবে না, তাহলে এখানে গবেষণা লাগবে। আমি এমনকি এই পেঁয়াজের ক্ষেত্রে আমরা দেখছি যে উন্নত জাতের পেঁয়াজ সংরক্ষণ করা যায় বেশি দিন, এমন জাতের পেঁয়াজ দরকার, তাহলে গবেষণা করে সেই বীজ দিতে হবে। তাহলে সেখানে গবেষণার ক্ষেত্রে কাজে লাগবে। কৃষি গবেষণার ক্ষেত্রে এমনকি কৃষি গবেষণা ফাউন্ডেশন করার পরও আমরা যে খুব বেশি তৃপ্ত হয়েছি, সেটা আমার থেকে আপনার বেশি অতৃপ্তি হবে। কৃষি গবেষণা ফাউন্ডের কাছে যে প্রত্যাশা ছিল সেটি আমাদের কার্যকর হবে। ফলে বললে কিন্তু হয়ে যাচ্ছে, একটি কৃষি গবেষণা কাউন্সিল থাকার পর আমরা কৃষি গবেষণা ফাউন্ডেশন করেছি, কিন্তু সেই ফাউন্ডেশন কি আমাদেরকে সন্তুষ্ট করতে পারলো? আমরা কি যথেষ্ট গবেষণা করতে দেখলাম? আমি যে কথাগুলো বললাম, এখন আমাদের 7 মাস আম আসে, এই 7 মাসের আমকে তো 12 মাস পেতে হবে যদি আপনি ম্যাঙ্গো প্রসেস করে ড্রাই ম্যাঙ্গো করতে চান, যেটা আমরা ব্যাংকক গেলে কিনি, যেটা পেঁপে আমরা ব্যাংকক গেলে কিনি। সেই ড্রাই ম্যাঙ্গো বা ড্রাই পাপেয়া, ড্রাই পাইনাপেল করতে হলে আমাদের এত পাইনাপেল পচে যাচ্ছে, কিন্তু সেই পাইনাপেল আমরা প্রক্রিয়াজাতকরণ করতে পারছি না। ফলে কৃষি বাণিজ্য থেকে কৃষি শিল্প, এটাতে আমাদের যেতে হবে। এবং কৃষি শিল্প যদি বাড়ে তাহলে দেশও কিন্তু শিল্পকরণের দিনে এগিয়ে যাবে। এবং সেখানে ব্যাংকের কথাটি আপনি বললেন, ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখছি যে তারা অবশ্যই তাদের টাকা ফেরত আনার চেষ্টা করবে, তাদের যেটা বিনিয়োগ করবে সেটি, কিন্তু সেটির ব্যবস্থাপনা হয় না জন্য এই অভিযোগ মাঠ পর্যায়ে মানুষ, হয়তো সবটাই সত্য না যে কৃষি ব্যাংকের মানুষরাই কৃষি লোন খেয়ে ফেলছে, তা হয়তো না, কিন্তু যথাযথ ব্যবস্থাপনা হয় না। আপনি দেখবেন ব্যাংকগুলোর মধ্যে যে কৃষি ঋণের এত চাহিদা, যে কৃষির এত উন্নতি হলো, কিন্তু কৃষি ব্যাংকের কিন্তু মুনাফা হয়। তাহলে সব ব্যাংকের মুনাফায় প্রাইভেট ব্যাংক সবাই, যেটা সব থেকে খারাপ ব্যাংক, তারও 10% ডিভিডেন্ড আমি পাই, শেয়ার মার্কেটে তারা ডিভিডেন্ড দেয়, 31টি ব্যাংক লিস্টেড আছে পুঁজিবাজারে, কিন্তু আমার কৃষি ব্যাংকের তো কোনো উন্নতি হয় না। তার মানে কৃষি ঋণ ব্যবস্থাপনা, কৃষি ঋণ নিয়ে যে ব্যবসা করার জায়গা আছে সেটিও কিন্তু আমার কৃষি ব্যাংক দক্ষতার সঙ্গে করতে পারছে না। রাজশাহী কৃষি ব্যাংকের অবস্থা আরো খারাপ। তার মানে ব্যাংকের ব্যবসা যেটা কৃষি নিয়ে করার কথা, তারাও ভালো করতে পারতেছে না। কিন্তু কৃষি ঋণ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনা আছে সেটি অন্যান্য ব্যাংকও ঠিকভাবে কিন্তু প্রতিপালন করে বলে আমাদের কাছে পরিপূর্ণ দৃষ্টিগোচর হয় না। ফলে এক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে কেন্দ্রীয় ব্যাংক যে সার্কুলার দিয়েছে যে কৃষি ঋণের ক্ষেত্রে যে বাধ্যবাধকতা, সেটা ব্যাংকগুলো মানলো কিনা, এটা কেন্দ্রীয় ব্যাংকের খুব বেশি মাথা ব্যথা না। তারা একটা সার্কুলার দেওয়ার কথা উনি দিয়েছেন, কিন্তু এটা দেখবে কি? আমি মনে করি কৃষি ব্যাংকের উচিত, কৃষি মন্ত্রণালয়ের উচিত কেন্দ্রীয় ব্যাংকের কাছে খবর নেওয়া যে আপনি যে বলেছেন যে সার্কুলার দিচ্ছেন যে কত % কৃষি লোন দিতে হবে, সেটি সব ব্যাংক দিয়েছে কিনা, এই তদারকি কৃষি মন্ত্রণালয় করবে। আমার কৃষি মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান ব্যাংকিং বিভাগের কাছে অর্থ মন্ত্রণালয় জানতে চাইবে যে তোমার কৃষি ব্যাংক, তোমার রাজশাহী কৃষি ব্যাংক যথাযথভাবে ঋণ দিচ্ছে কিনা, বা সেখানে তুমি তাদেরকে তহবিল দিচ্ছ কিনা, সেটা দেখার দায়িত্ব কিন্তু কৃষি মন্ত্রণালয়। আমি বলি কৃষি মন্ত্রণালয়ের এখানে লিড নেওয়ার বিপদ আছে। না হলে আমরা কাগজে কলমে থাকবো, নীতি কথা থাকবো, বক্তৃতা থাকবো, কিন্তু কৃষকের উন্নতি হবে না। কৃষির একটা উন্নতি হয়তো আমরা পরিদর্শন করতেই পারবো যে আমরা কৃষি মানে এখন একটা হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে, কৃষি উন্নতি মানে হলো আমাদের রিপ্লেন্ট মেশিন দিয়ে আমরা চারা রোপণ করছি, কৃষি মানে হলো আমার বাঘার আম লন্ডনে চলে যাচ্ছে সেই খবর আমরা বড় করে দিচ্ছি, নিরাপদ সবজি সাতক্ষীরা থেকে যশোর থেকে লন্ডন চলে যাচ্ছে সেই খবর আমরা দিচ্ছি, আমার কাঁকড়া কুচিয়া চলে যাচ্ছে চায়নায়, সেটা কৃষির উন্নতি বলছি। কিন্তু আমপান থেকে শুরু করে এই সর্বশেষ জস বা ইয়াসের যে ক্ষতি হলো উপকূলীয় অঞ্চলে, সেখানে আমার চিংড়ি ঘের ভেসে গেল, সেখানে আমার কুচিয়া কাঁকড়ার খামার ভেসে গেল, চীনের অবস্থা অনেক ভালো হয়েছে প্যান্ডামিকে, করোনায়, সেখানে আমাদের রপ্তানি বাড়লো কিনা, এটা কে দেখবে? এটা কি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে? এটা কি বাণিজ্য মন্ত্রণালয় দেখবে? এটা কি কৃষি মন্ত্রণালয় দেখবে? এটা কি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় দেখবে? না, কোনো একটা কমন জায়গা করতে হবে যারা সবগুলোকে একইভাবে দেখতে হবে। সেই জায়গাটি যতক্ষণ না পাবো ততক্ষণ আমরা কিছুটা সমালোচনার সঙ্গে এই কথাগুলো বলতে চাই। আমার কাছে যেটা মনে হচ্ছে একটা বিষয়, প্রভাব সাহা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আমাদের টেকনিক্যাল কোনো প্রবলেমের কারণে আমাদের আরো যে অন্যান্য আলোচকরা তারা ঢুকতে পারছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি, জানি না আমরা হয়তো বা পারবো কিনা, আজকে হয়তো অন্য আরেকদিন আলোচনা করবো। তবে প্রভাব সাহা আপনার কাছে আমি বলি যে আমি যেমন ধরেন যে আমি কয়েকদিন আগে চেক করছিলাম যে আমাদের যে কৃষি যান্ত্রিকীকরণের জন্য যে কৃষি মন্ত্রণালয়ের যে বিধিমালাটি আছে, সেই বিধিমালাতে 2-3 রকমের প্রস্তাবনা আছে।
একটা হচ্ছে যে যদি ব্যাংকের থেকে ঋণ নেয় কোনো উদ্যোক্তা, মানে ডাউন পেমেন্টের জন্য, এবং সেটা কিন্তু তার মাসে মাসে দেওয়ার কথা, কিংবা বছরে বছরে, মানে 2 বছর মেয়াদি 3 বছর মেয়াদিও ডাউন পেমেন্ট দেওয়ার সিস্টেম আছে। ইন্টারেস্টের কথা আছে 0%। এবং আরেকটা বিষয় আছে যে 0% ইন্টারেস্ট ছাড়াও কিন্তু আরেকটা বিষয় আছে যে বলছে যে প্রয়োজন বোধে কৃষি মন্ত্রণালয় ব্যাংকগুলোকে ভর্তুকি দিবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি যে কথাটা বলছিলেন যে আমাদের কেন্দ্রীয় ব্যাংক, আমাদের বাণিজ্যিক ব্যাংক এবং আমাদের কৃষি মন্ত্রণালয়, এই তিনের মধ্যে যে এক ধরনের সমন্বয় থাকা দরকার, সে সমন্বয় থাকাটা কিন্তু নাই। এবং সে কারণে একজন আরেকজনের গ্যাপটাকে কাজে লাগিয়ে তারা তাদের মতো কাজ করে যাচ্ছে। এখন এই সমন্বয়টা তৈরি করার জন্য কি কি অনুষ্ঠিতি দেওয়া যায় বা কি কি উদ্যোগ নেওয়া যায়, আসলে আমাদের মনে হয় যে ব্যাপক আলোচনা করে এই জায়গাগুলোতে আমরা কিছু ম্যাচ মেকিং করতে পারি কিনা, যাতে আমরা যে সমস্ত গ্যাপ গুলো আছে সেগুলোকে আমরা ফিল আপ করতে পারি। আমাদের এসবি নাসিম সাহেব বলেছেন, along with research allocation, public sector institution budget allocation should be made for private sector research। আচ্ছা ঠিক আছে, এটা আমরা হয়তো পরে আলোচনা করি পরের অংশে। তাহলে এই বিষয়টা নিয়ে আপনি বলেন। জি, আপনি ঠিকই বলেছেন। দেখেন, আমি যেটি রেজাল্ট কমিশনে বলছিলাম যে কৃষি যন্ত্র তৈরি করার ক্ষেত্রে যে 10 বছরের ট্যাক্স হলিডে দেওয়ার কথা আছে, তার সঙ্গে আমি দেখতে পাচ্ছি বাজেট ডকুমেন্টে আমরা যেটি পেয়েছি সেটার মধ্যে এটাও আছে, গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে শাকসবজি, ফলমূল, দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের ক্ষেত্রেও এই 10 বছরের ট্যাক্স হলিডে হবে। যেটি আপনি একটু আগে বলছিলেন যে আমার চিলিং ভ্যান নাই, কুলিং ভ্যান নাই, যেটা দিয়ে আমি উত্তরাঞ্চলের শাকসবজি এখানে আনবো। তাহলে আমাদের ব্যাংকগুলোর উচিত এই সুযোগ দিয়ে যে 10 বছরের ট্যাক্স হলিডে পাওয়া যাবে, তাহলে আমি তো বেশি বেশি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ শিল্প করতে চাই, আমি তো বেশি বেশি শাকসবজি যাতে আমরা উৎপাদন এবং ঢাকায় আনা যায়, যেখানে বাজার আছে সেখানে নেওয়ার যে ভ্যালু চেইন সিস্টেম যেটা আপনি বলছিলেন, সেটির ক্ষেত্রে আমার বিনিয়োগ হতে হবে। তাহলে আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলোকে, আমাদের কৃষি ব্যাংককে, আমাদের অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানগুলোকে এইরকম শিল্প তৈরির ক্ষেত্রে যে ভূমিকা রাখতে হবে সেই ক্যাপাসিটি কিন্তু কম। আমাদের ব্যাংকগুলোর মূলত একটি জায়গা দেখছি যে তারা টাকাটা কি দিল এবং সেই টাকা কিভাবে ফেরত আসবে, সেটি হলো তাদের মূল চিন্তা। আমরা মনে করি তাদের ক্যাপাসিটি বিল্ডিং এর ক্ষেত্রে এই ভ্যালু চেইন তৈরি বা এই সমস্ত শিল্প স্থাপনের ক্ষেত্রে কিরকম প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে পারে কোনো ব্যাংক যারা কৃষি ঋণ অনেক বেশি দিতে চায়, কোনো ব্যাংক যারা কৃষি শিল্প খাতে, প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগ করতে চায়, অর্থলগ্নি করতে চায়, আমি মনে করি তাদের কিছু বিশেষজ্ঞ হায়ার করা উচিত। যে আমি যেটা লোন দেবো 50 কোটি টাকা, 10 কোটি টাকা বা 20 কোটি টাকা, সেটি যাতে ফেরত আসে তার দক্ষতা বাড়ানোর জন্য যাকে আমি লোন দিচ্ছি তাকে আমি একটি টেকনিক্যাল সাপোর্টও দেব। সেক্ষেত্রে যদি তার যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের কিছু অংশ যদি তার বিশেষজ্ঞদের পিছনে খরচ করে এবং সেই বিশেষজ্ঞ যদি ওই ঋণ গ্রহীতাকে টেকনিক্যাল সাপোর্ট দেয়, নলেজ সাপোর্ট দেয়, তাহলে তার লগ্নিকৃত টাকা কিন্তু ফিরে আসা নিশ্চিত হয় একরকম। তাহলে আমরা মনে করি যে ব্যাংকগুলো কিন্তু অনেকটা সৃজনশীলতার কাজ করতে হবে। এখানে আমরা একটা বড় ধরনের অভাব দেখি, যেটি মন্ত্রণালয়ের ক্ষেত্রেও দেখি, সেটা আমরা বেসরকারি ব্যাংকের ক্ষেত্রেও দেখছি যে তারা ঋণ দিতে চায় না। এই জন্য কে এই সমস্ত হিসাব রাখবে, কে এই টেকনিক্যাল হাউ দেখবে? আপনি অনেকটা কাজ করছেন রেজাল্ট, আমি জানি যে ইসিবিলের সাথে যে কৃষক উদ্যোক্তা তাদেরকে টেকনিক্যাল সাপোর্টের ক্ষেত্রে একটা কাজ করে, যেটা আমরা বিসেফ ফাউন্ডেশন মনে করি যে একটা মধ্যবর্তী জায়গার একটা কাজ করতে পারি, যে একটা কৃষককে এই ক্ষেত্রে উৎসাহিত করা এবং তাদেরকে ক্যাটালিস্টের ভূমিকা পালন করে তাদেরকে সংযুক্তি ঘটানো, সেই জায়গাটি একটি তৈরি হতে হবে। এবং সেটি সরকারি বেসরকারি উদ্যোগ, মানে আমরা পিপিপির কথা অনেক বলি, একটি দপ্তর আছে প্রাইভেট পার্টনার পাবলিক পার্টনারশিপ, সেটি কিন্তু আগাচ্ছে না। সেই পিপিপির মাধ্যমেও কিন্তু আমরা এই সমস্ত প্রজেক্টগুলো হতে পারে, যেখানে টেকনিক্যাল হাউটা বেসরকারি পর্যায় থেকে দেবে, ঋণটা একটি ব্যাংক দিবে এবং উদ্যোক্তা থাকবে তার পক্ষ থেকে। এই ট্র্যাপাটাইট শক্তি যদি এক জায়গা হয়, তাহলে এই সমস্ত জায়গায় কিন্তু একটা বড় ধরনের কাজ হবে। যেই দুধ চিলমারের চরে 30 টাকা লিটারে বিক্রি করতে হয় বা ফেলে দিতে হয়, সেই দুধ কিন্তু 76 টাকা লিটারে ঢাকা শহরে বিক্রি হয়। ফলে এই যে সেই চা যাতে আসে, স্ট্রবেরি 80 টাকা কেজি 20 গ্রামের চরে, কিন্তু ঢাকায় সেটা 250 টাকা, কিন্তু কৃষকও এটা 100 টাকায় বিক্রি করতে পারে না, আমার ভোক্তাও কিন্তু এটা 50 টাকা কমে 200 টাকায় খেতে পায় না। এই জায়গাগুলো সমন্বিত কাজ করার জায়গায় আমরা মনে করি একটি কোনো সমন্বিত উদ্যোগের জায়গা গড়ে তুলতে হবে, যেটা খুব বেশি বাজেটে হবে এরকম না, কিন্তু নীতিগতভাবে কৃষি মন্ত্রণালয় লিড নিয়ে কৃষি খাদ্য, এবং আমি বারবার বলছি কৃষি খাদ্য বাণিজ্য এবং কোনো ক্ষেত্রে রপ্তানি ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়কেও সাথে নেওয়া যাবে কিনা আমি জানি না। সেই ক্ষেত্রে এই কাজগুলো যদি না করি আমরা, তাহলে কিন্তু অনেক বেশি বরাদ্দ হতে পারে, অনেক বেশি আলোচনা হতে পারে, কিন্তু মাঠ পর্যায়ের উপকার কিন্তু কম। এখন কিন্তু মাছ যদি রপ্তানি করতে না পারে, মাছের উৎপাদন যে পরিমাণে বাড়ছে, যদি মাছের উৎপাদন থেকে যদি রপ্তানি বাড়াতে না পারি, তাহলে এক সময় কিন্তু এই মৎস্য খাতেও কিন্তু উদ্যোক্তার সংখ্যা কমে যাবে, তারা যদি লাভ না দেয়। এবং পেঁয়াজ সত্যি সত্যি তারা পেঁয়াজের উৎপাদন বাড়াবে যদি আর আমদানি কম হয়,
তাদের পেঁয়াজের যদি সারা বছর সে পেঁয়াজ ভালোভাবে বিক্রি করতে পারবে। আমার সয়াবিনের যে চাহিদা আছে পোলট্রি খাতে, তার জন্য যদি আমি সয়াবিন চাষ যদি না বাড়াতে পারি, আমি যদি ভুট্টার চাষ না বাড়াতে পারি, তাহলে তো ভুট্টা ক্ষেত্রে আমার আমদানি করতে হবে। আজকে আমরা এখন দিচ্ছি যে 45 বিলিয়ন আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে গিয়ে পৌঁছেছে, $45 বিলিয়ন নাও ইন আওয়ার হ্যান্ড ইন ফরেন কারেন্সি। এই ফরেন কারেন্সি যদি আমি 10 বিলিয়ন দিয়ে আমাদের ভুট্টা আনতে হয়, আমি ভুট্টার উৎপাদন না বাড়াই, তাহলে তো এই বিলিয়নও একসময় হয়তো ঠিকভাবে থাকবে না। ফলে ভুট্টার উৎপাদন বাড়াতে হবে, সেক্ষেত্রে ধানের উৎপাদন কমে গেলে মূল খাদ্য সংকট দেখা দিবে কিনা, অনেক বড় জায়গা কিন্তু কৃষিক্ষেত্রে আমরা দেখছি অনেক কিছু করার এবং অনেক দূর এগিয়ে যাওয়ার। এই জায়গাগুলো সমন্বিত হবে। আপনি জানবেন যে সূর্যমুখীর ছবি দেখাচ্ছি আমরা, অনেক রিপোর্ট করছি আমরা যে সূর্যমুখীর উৎপাদন বাড়ছে। সূর্যমুখীর উৎপাদন বাড়া মানে আমার পোলট্রি ক্ষেত্রে, আমার তেলের ক্ষেত্রে সয়াবিন তেলের লিটার হয়ে গেল 157 টাকা পার লিটার, 220 টাকা হলে সানফ্লাওয়ার পাওয়া যায়। তাহলে আমি সূর্যমুখীর উৎপাদন বাড়াই, তাহলে আমার সয়াবিন আমদানি কমে যায়। আমি সরিষার উৎপাদন বাড়াই, তাহলে আমার সয়াবিন আমদানি কমে যায়। আমি 157 টাকা দিয়ে সয়াবিন তেল খাওয়ার থেকে তো আমার 200 টাকা লিটারে সরিষার তেল খাওয়া ভালো, বা সানফ্লাওয়ার তেল খাওয়া ভালো। আমি সেই জায়গায় মনোনিবেশ করি। আমি এত বেশি ভোজ্য তেল কেন আমদানি করবো, যেখানে আমার সরিষা উৎপাদন বাড়ানোর সুযোগ আছে, ভুট্টার সূর্যমুখী বাড়ানোর উৎপাদন আছে। সেই জায়গাগুলো নজর দিতে হবে। কৃষির খুব ছোট জায়গায় আর নাই, শুধুমাত্র ধান উৎপাদন এবং খাওয়া এবং বছর শেষে কৃষি বিক্রি করা, এই জায়গায় কিন্তু কৃষি আর নেই। আসলে আসলে এই কথাটা খুবই সত্যি যে আমরা মানে কৃষির ক্ষেত্রে যত পরিসরটা বেড়েছে, জ্ঞান যতখানি কাজে লাগানো দরকার ততখানি কাজে কিন্তু আমরা লাগাতে পারিনি। আমি গতকালই বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যানের সাথে কথা বলছিলাম, এবং তিনিও ঠিক একই কথা বলছিলেন যে আমাদের তৃণমূলের যে চাহিদা, সে চাহিদাটা আমরা সামনের দিকে কি বলা যায় যে তৃণমূলের যে চাহিদা সেটাকে আমরা আয়ত্ত করতে পারছি, ধরতে পারছি না, এবং ধরতে পারছি না বলে সেরকম গবেষণাও আমাদের করা যাচ্ছে না। এবং অ্যাকচুয়ালি আপনি যেটা বলছেন যে কৃষি গবেষণা ফাউন্ডেশন, আসলে এই সময় কিন্তু কতগুলো জটিলতাও তৈরি হয়েছে। আমরা জানি যে আমাদের ব্যাংক ঋণের সুদের হার কমেছে। ব্যাংক ঋণের সুদের হার কমে যাওয়ার কারণে কৃষি গবেষণা ফাউন্ডেশনে রিসার্চের জন্য যে পরিমাণ অর্থ পাওয়ার কথা ছিল, যেহেতু সেখানে সুদের হার কমেছে, অর্থাৎ তাদের কিন্তু বিতরণের জন্য ক্ষমতাও কিন্তু কমে গেছে, অথচ তাদের সিস্টেমটা কিন্তু আগের মধ্যে রয়ে গেছে। আসলে এই সমস্ত বিষয়গুলোতে নিয়ে কিন্তু আমাদের অনেক রকমের ভাবনা আছে, অনেক রকমের করতে হবে। আমরা বুঝতে পারলাম যে আমাদের মানে টেকনিক্যাল কারণে অনেকেই তাহমিদ সাহেবের যোগ দেওয়ার কথা ছিল, তিনি যোগ দিতে পারেননি। আমাদের আতাউর রহমান মিটনও কোনো না কোনো ভাবে বিচ্ছিন্ন হয়ে গেছেন। তবে দর্শক, আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে আমরা এই কৃষি বাজেট নিয়ে এবং কৃষি ঋণ নিয়ে এবং অন্যান্য বিষয়গুলোকে নিয়ে আমরা সামনের দিকে কথা বলতে চাই। এবং এসবি নাসিম, হাফিজুর রহমান, আপনারা যে সমস্ত প্রস্তাব দিয়েছেন, জিয়াউল হক বাবলু, আপনারা যে সমস্ত প্রস্তাব দিয়েছেন, সেগুলোকে আমরা কাজে লাগাতে চাই। আমরা আজকে হয়তো খুব ব্যাপক পরিসরে আলোচনা করতে পারলাম না, কিন্তু যেটুকু আমরা করলাম তার মধ্য দিয়ে আলোচনার একটা সূত্রপাত হলো। বাজেট এ সপ্তাহে উত্থাপিত হচ্ছে, তারপরেও আমাদের কাছে সময় থাকবে। আমরা জানি যে আমাদের কথার উপরে বাজেটের কোনো কিছু নির্ভর করবে না, কিন্তু আমরা অন্ততপক্ষে জনমত তৈরির জন্য, আমাদের জ্ঞান বাড়ানোর জন্য এবং যারা নীতি নির্ধারক আছে তাদের কাছে আমরা কিছু বার্তা পৌঁছে দেওয়ার জন্য। আতাউর রহমান মিটন, আপনি চলে এসছেন, আপনি কি 1 মিনিটে আমাদের আজকের আলোচনাটা শেষ করতে পারেন? আপনি নিশ্চয়ই শুনেছেন অনেক রকমের, আমরা শেষ করে দিতে চাই। আতাউর রহমান মিটন। জি, অনেক ধন্যবাদ। আমি দর্শক মন্ডলীর কাছে মাপ চাই যে কিছু একটা প্রবলেম হয়েছে, আমি শুনতে পাচ্ছিলাম কিন্তু আমি ঢুকতে পারছিলাম না। যাই হোক, প্রণব চমৎকার আলোচনা করেছেন, এবং আপনি যেটি বলছিলেন যে বাজেটে হয়তো আমাদের কোনো কথাতে বাজেট পাল্টাবে না, কিন্তু জনগণের কথায় বাজেট পাল্টানো উচিত। জনগণ কি চায় সেটা তো সরকারের সোচাই উচিত, কারণ জনগণকে নিয়ে সরকার। আমরা কয়েকটা কথা যেটা বলেছেন, আমি শুধু সংক্ষেপ, যেহেতু আমি কয়েকটা করে বলি। একটা হলো আমাদের কৃষি আমাদের যে বাজেটের যে ক্যালেন্ডার, অর্থ বছর, এই অর্থ বছর পরিবর্তনের কথাটা আরেকবার ভাবতে হবে। কেননা এই যে অব্যবহৃত অর্থ থেকে যাচ্ছে, এই অব্যবহৃত অর্থ থাকার সাথে আমাদের জলবায়ুর একটা সম্পর্ক আছে। ফলে এপ্রিল টু মার্চ একটা হতে পারে কিনা, এইটা একটা অনেক সময় আলোচনা হয়েছে, এটা আমি আরেকবার তুলে ধরলাম। আমাদের বাজেটের সক্ষমতা, ইমপ্লিমেন্টেশন সক্ষমতা বাড়ানোর জন্য কোঅর্ডিনেশন লাগবে। আরো মানে কৃষি মন্ত্রণালয়ের অধীনেই 17টা ডিপার্টমেন্ট আছে, এই 17টা ডিপার্টমেন্টের মধ্যে সমন্বয়ের অভাব আছে। আর সরকারের যদি অন্যান্য মন্ত্রণালয় ধরি, খাদ্য মন্ত্রণালয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, ফিশারিজ ডিপার্টমেন্ট তো বললামই, তো এই সবগুলো মিলিয়ে সবগুলো মিলিয়ে আমাদের কোঅর্ডিনেশন বাড়াতে হবে এই জায়গাটায়। আমরা অনেকদিন ধরে ডিজিটালাইজেশনের কথাটা বলছি, সেটা নিয়ে সরকার বলছে যে তারা কিছু কাজ করেছে, ফার্মার কার্ড তারা তৈরি করেছে, এবং
প্রায় 84,000 কৃষককে নাকি বা 2 লাখ কৃষককে ডিজিটালাইজ করা হয়েছে। এই সংখ্যাটা বাড়ানো দরকার, এটার হালনাগাদ তথ্য থাকা দরকার এবং কৃষি ক্লাবগুলোকে, হ্যাঁ কৃষি ক্লাবগুলোকে আমি ছোট্ট একটা বলি মিলন, এটা কিন্তু আমি গতবার চ্যালেঞ্জ করেছিলাম। আমি এটা গতবার অর্থমন্ত্রীর কৃষি বক্তৃতায় বলা হয়েছে যে কৃষি উপকরণ সহায়তা কার্ডধারী কৃষকের সংখ্যা 2,08,13,477 জন। তাহলে কি আমাদের ডিজিটাইজেশন হয়েছে? কিন্তু তার তো কোনো নমুনা আমরা পাচ্ছি না। 2 কোটি কৃষকের কথা বলা হচ্ছে, তাহলে এটা কি সত্য বলেছেন উনি? এখন এটা প্রশ্নবোধক। যাই হোক, তো আমরা এটা দেখতে এবং আমরা কৃষক সংগঠনগুলোকে ডিএইর অধীনে যাতে রেজিস্ট্রেশন করানো যায় সেই জন্য আমরা প্রস্তাব করেছি একাধিকবার এবং আমার মনে হয় এটা সময়ের দাবি, এটা ভেবে দেখতে হবে। কারণ কৃষকের সংগঠন নাই, কৃষকের সংগঠনগুলোকে তদারকি করার কেউ নাই। ফলে ওই যে সিআইজি যেগুলো গঠিত হয় সেগুলো কিন্তু একটা ইনফর্মাল গ্রুপ। আমাদের কৃষি সংগঠন একেবারে যেমন যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে যুব সংগঠন রেজিস্ট্রেশন হয়, মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে নারী সংগঠনগুলো রেজিস্টার্ড হয়, সেরকম কৃষকের সংগঠন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা কৃষি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশনের কথাটা ভাবতে হবে। তাতে অনেকগুলো দীর্ঘমেয়াদী সুবিধা হবে। আমি সেই জায়গাটাতে সংক্ষেপে বলছি। আমাদের কৃষি বিপণন এবং আমাদের যে কৃষি খাত সেখানে কর্মসৃজনকে অগ্রাধিকার দিয়ে তরুণ সমাজকে এগিয়ে নিয়ে আসার জন্য আমাদেরকে একটা বিশেষ পরিকল্পনা থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী কৃষিতে তরুণদেরকে যুক্ত করার কথা বলেন, ফলে কৃষি পর্যটন সম্ভাবনাটাকেও বিবেচনার মধ্যে আনতে হবে এবং আমাদের যে ইনোভেশন, এই ইনোভেশনের জায়গাটাতে একটা ইনোভেশন অ্যাওয়ার্ড, কৃষি ইনোভেশন অ্যাওয়ার্ড চালু করা যায় কিনা। আমাদের যে বঙ্গবন্ধু কৃষি পদক আছে, এই বঙ্গবন্ধু কৃষি পদকটা তো একভাবে দেওয়া হচ্ছে, কিন্তু এটার পরিমাণ এবং এটার পরিধি দুটোই বাড়ানো দরকার এবং এখানে ইনোভেশনকে গুরুত্ব দেওয়া দরকার। প্রান্তিক কৃষকদেরকে আরো একটু সুবিধা দেওয়া দরকার, গবেষণাটা অ্যাপ্লাইড হওয়া দরকার। এই ব্যাপারে আমাদের কাজ করতে হবে এবং সবচেয়ে বড় কথা, স্থানীয় কৃষি অফিসের সক্ষমতা বাড়াতে হবে এবং স্থানীয় কৃষি অফিসকে, উপজেলা কৃষি অফিসকে কৃষক বান্ধব করতে হবে। আমাদের কাছে এখনো মনে হয়, আমরা তৃণমূলে কাজ করি, আমাদের কাছে এখনো মনে হয় যে কৃষকের সাথে কৃষি অফিসের কর্মকর্তাদের সম্পর্কের ক্ষেত্রে এখনো একটা ডিজিটালাইজেশন খুব দরকার, ডিজিটাল হওয়া খুব দরকার। এক্স্যাক্টলি, সেবা সম্পর্কে সেখানে একটা ডিজিটালাইজেশন হওয়াটা খুব দরকার। আর নিরাপদ এবং পুষ্টিকর খাদ্যের কথা যেটা সরকারের অগ্রাধিকার হিসেবে আসছে, সেখানেও কিন্তু আমাদের ভ্যালু চেইনটা শক্তিশালী করতে হবে এবং বাজেটে যদি এই পরিকল্পনাগুলো না থাকে এবং যথাযথ বরাদ্দ না থাকে, তাহলে কৃষির অগ্রগতি বা সমৃদ্ধ কৃষির কথা আমরা যেটা বলছি সেটা কিন্তু ওই যান্ত্রিকীকরণের কম্বাইন্ড হারভেস্টার কিছু কেনা কিংবা কিছু রিপার মেশিন কেনা, ওইটুকুর মধ্যে গিয়ে এটা আটকে থাকবে। আমরা ওইটার বিরুদ্ধে নই, আমরা এটাকে স্বাগত জানাই, কিন্তু এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। সমৃদ্ধ কৃষিকে একটা হলিস্টিক জায়গা থেকে দেখতে হবে। আমরা পরিকল্পনায়, আমাদের আসন্ন বাজেট পরিকল্পনায় আমরা আশা করব কৃষি বান্ধব আমাদের যে বা কৃষক বান্ধব আমাদের যে মাননীয় মন্ত্রী আছেন ডক্টর আব্দুর রাজ্জাক এমপি, তিনি নিশ্চয়ই তার সরকারের পক্ষ থেকে কৃষকদের কথা ভেবে তিনি একটি হলিস্টিক পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করবেন। যদি তিনি করেন আমরা তাকে স্বাগত জানাবো, অন্যথায় আমরা হতাশ হব, আমরা কথা বলতেই থাকবো। ধন্যবাদ। আচ্ছা, না আমরা কথা বলতেই থাকবো এবং আমি কতগুলো কথা বলতে চাই বা জাস্ট শেষ পর্যায়ে, মানে এখানে আমাদের গাইবান্ধা উদ্যোক্তা ফোরামের তরফ থেকে একজন হাফিজুর রহমান উনি বলেছেন যে গাইবান্ধা থেকে যে তিনি দুধ বিক্রি করতে গিয়ে তিনি সংকটে পড়ছেন, তিনি চিলিং ভ্যানের জায়গায় ইনভেস্টমেন্ট চান এবং সহযোগিতা পেতে পারি কিনা। হাফিজুর রহমান আপনাকে সহযোগিতা করার জন্য আমাদের আকাঙ্ক্ষা আছে, আপনি যোগাযোগ রাখবেন, আমরা নিশ্চয়ই দেখি কোনো ব্যাংকের সাথে আপনাদেরকে আমরা যুক্ত করিয়ে দিতে পারি কিনা। কারণ এটি যদি একটা লাভজনক ব্যবসা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ব্যাংক সে জায়গায় ইনভেস্টমেন্ট করতে রাজি আছে। আমাদের যে তাহমিদ শোয়েব, যিনি নাকি ইউসিবিএল এর ডিএমডি, তিনি নিজেও বলেছেন যে কোনো কোন ধরনের কৃষির জন্য ঋণ চাই এবং সেটি যদি আমরা ঠিক করে নিতে পারি তাহলে ঋণ প্রদান করা সম্ভব এবং সেক্ষেত্রে তা আছে। এবং আমরা দর্শকদেরকে জানিয়ে রাখি যে আমরা কিন্তু ইউসিবিএল এর সাথে একটা যৌথভাবে কাজ করছি ভরসার নতুন জানালা নামে। ভরসার নতুন জানালা হচ্ছে এরকম যে কৃষকরা যদি ভালো উদ্যোক্তা যদি হয়ে থাকে এবং সৎ উদ্যোক্তা যদি হয়ে থাকে, তিনি যাতে 7 দিনের ভিতরে ঋণ সিদ্ধান্তটা পেয়ে যান এবং তিনি যেন সেই ঋণের টাকাটাকে কাজে লাগিয়ে ব্যাংকে আবার ফেরত দিতে পারেন। অর্থাৎ এই জায়গাটিতে আমরা কিছু কাজ করার চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই এরকম ভালো উদ্যোক্তা যদি কেউ থাকে তারা নিশ্চয়ই বিসেফ এর মাধ্যমে আমরা এই যোগাযোগটা করতে পারি, আমরা এই ভরসার নতুন জানালার প্ল্যাটফর্মটাকে কাজে লাগাতে পারি। আর এখানে আমরা জানি যে আসলে একদিনে হবে না, তবে যেহেতু আজকে আলোচনা রোববার আমরা করলাম, মঙ্গলবার আমরা করলাম, আগামী
বৃহস্পতিবারের দিন বাজেট উত্থাপিত হচ্ছে, নিশ্চয়ই এরপরে আরো কিছু অ্যানালাইসিস আসবে, আরো কোনো জায়গা থাকবে। আমরা আগামী মাস জুড়ে সপ্তাহে অন্তত একদিন এই বাজেট নিয়ে আমাদের আলোচনাটা করে যেতে চাই। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটাও আপনারা দেবেন। এবং আমরা নাসিম ভাই, আপনি যেটা বলছেন যে মোর ডিসকাশন আর নিডেড অন দিস ইম্পর্টেন্ট ইস্যু, মোর অবশ্যই আমরা অন্তত পক্ষে 3-4টি আলোচনা করতে চাই আগামী কয়েক সপ্তাহ জুড়ে। তো আমরা আজকে কিছু কারিগরি সমস্যার কারণে হয়তো সকলকে সমানভাবে রাখতে পারিনি। যারা যুক্ত হতে পারেননি তাদেরকে আবার আমন্ত্রণ জানাবো আগামী সপ্তাহে বা পরবর্তী সময় আমার সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আপনারাও থাকবেন এবং আপনাদের সকলের মতামত নিয়েই আমরা এই ক্ষেত্রে আমাদের পরামর্শটি উপস্থাপন করতে চাই। আজকে সকলকে ধন্যবাদ। প্রণব সাহা, আপনার উপর একটা চাপ বেশি গেছে, আপনার অফিসের মধ্যে বসে লম্বা সময় ধরে আমাদেরকে আপনি সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আতাউর রহমান মিটন, আপনিও অনেক কাজের চাপের মধ্যে আছেন, তার মধ্যেও আপনি যুক্ত হতে পেরেছেন কারিগরি সংকট থাকা সত্ত্বেও, আপনাকেও ধন্যবাদ। এবং যারা শ্রোতারা ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ, শুভেচ্ছা।